ওকে, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। যেহেতু আমার পেইড কোর্স চালু হয়ে গেছে, তো তার জন্য আমি পেইড কোর্সের জন্য এত ব্যস্ততার জন্য কোনো রকম ক্লাস দিতে পারছি না। তারপরেও আমি চেষ্টা করেছি আজকে একটা ক্লাস তুলে ধরার। তো সেই ক্লাসটা হবে রিসার্চ অ্যাপটিটিউডের উপর। যে আমরা জানি রিসার্চ অ্যাপটিটিউড একটা যে জেনারেল পেপার 10টা ইউনিটের মধ্যে একটা পড়ে। তো এই রিসার্চ অ্যাপটিটিউডের কতগুলো জায়গা আছে, সেই জায়গাগুলো থেকে প্রতিবারে প্রশ্ন আসে, আর সেই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটা জায়গা আজকে তুলে ধরার চেষ্টা করবো। যেমন রিসার্চ অ্যাপটিটিউডের আমাদের কি পড়তে হয়, সব পড়ার দরকার নেই। যেমন কোন রিসার্চগুলো থেকে প্রশ্ন আসে, রিসার্চের ভাগগুলো, যেমন এক্সপেরিমেন্টাল রিসার্চ, ফান্ডামেন্টাল রিসার্চ, অ্যাকশন রিসার্চ, তারপরে হচ্ছে ইন্ডাকটিভ, ডিডাকটিভ, কোয়ালিটেটিভ, কোয়ান্টিটিভ রিসার্চ, এক্সপেরিমেন্টাল রিসার্চ, এক্সপো ফ্যাক্টর রিসার্চ, ডিসক্রিপটিভ রিসার্চ, হ্যাঁ, তারপর ডেভেলপমেন্টাল রিসার্চ, তারপরে ওইদিকে হয়ে গেল লংজিটিউডিনাল রিসার্চ, আর হচ্ছে ক্রস সেশনাল রিসার্চ। এই রিসার্চের ভাগগুলো থেকে একটা প্রশ্ন আছে। আরেকটা জায়গা থাকে যে সেটা হচ্ছে হাইপোথেসিস থেকে, হ্যাঁ, তারপরে স্যাম্পেলিং থেকে, রিসার্চ এথিক্স থেকে, এইগুলা থেকেও কিন্তু প্রশ্ন আসে। তো এই জায়গাগুলো ভালো মতো করে পড়তে হবে, তাহলে কিন্তু রিসার্চ অ্যাপটিটিউড থেকে কমন পাওয়া যায়। তো তার মধ্যে আজকে একটা জায়গা তুলে ধরার চেষ্টা করেছি, সেটা হচ্ছে এক্সপেরিমেন্টাল রিসার্চ। তো এক্সপেরিমেন্টাল রিসার্চ পড়ার আগে আমি একটা কথা বলে রাখি, যে যারা আমার ইউটিউব চ্যানেলে মানে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন, আর বেল আইকনটি পাশে দিয়ে রাখবেন যেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান পান। আর আমার ক্লাসটা দেখুন, যদি ভালো লাগে আমার পেইড কোর্সে জয়েন করতে পারেন। এরকম করে পড়ানো হয়, পিডিএফ দেওয়া হবে, সাথে PYQ সলভ করানো হবে, মক টেস্টের ব্যবস্থা রয়েছে। তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9563870061, এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। তো চলুন আমরা শুরু করি বেশি দেরি না করে। তো কি বলা হচ্ছে, এক্সপেরিমেন্ট। আমরা জানি যে এক্সপেরিমেন্ট মানে কি, পরীক্ষা করা। যে এক্সপেরিমেন্ট, আমরা কোনো কিছু এক্সপেরিমেন্ট করে দেখব, তার ফলাফল কি আসছে, সেটাই হচ্ছে এক্সপেরিমেন্ট। তো এখানে কি বলা হয়েছে, যে এই এক্সপেরিমেন্ট রিসার্চের ক্ষেত্রে কিন্তু কারণ আর ইফেক্ট, মানে হচ্ছে কজ অ্যান্ড ইফেক্টের মধ্যে কি করা হয়, সম্বন্ধ তৈরি করে দেখা হয়, হ্যাঁ, কারণ আর ফলাফলের মধ্যেই। সেই কারণে এখানে কি বলছে, যে এক্সপেরিমেন্টাল রিসার্চকে আবার কি নামে জানা হয়, ক্যাজুয়াল রিসার্চও বলা হয়, ডবল ব্লাইন্ড রিসার্চও বলা হয়। যেহেতু কারণ আর ইফেক্টের মধ্যে সম্বন্ধ তৈরি করা হয়, তার জন্য একে ডবল ব্লাইন্ড রিসার্চও বলা হয়। তারপরে কি বলা হচ্ছে, এইখানে মানে এক্সপেরিমেন্টাল রিসার্চের ক্ষেত্রে কিন্তু আমাদের কন্ট্রোলের মধ্যে পরিবেশটাকে রাখতে হবে। যেহেতু আমি নিজে এক্সপেরিমেন্ট করছি, সুতরাং পরিবেশটাকে কিন্তু আমার নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে, না হলে মানে যেটা আমি করতে চাচ্ছি এক্সপেরিমেন্ট, সেটা কিন্তু অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে, বা এক্সপেরিমেন্টটা যেটা আমি করতে চাচ্ছি সেটার ফলটা ভালো আসবে না, যেটা আমি চাচ্ছি সেটা না হয়ে অন্য কিছু চলে আসতে পারে। এই জন্য পরিবেশটাকে কিন্তু আমার কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। তারপরে বলছি কি, ইটস নিড টু ম্যানিপুলেট ওয়ান ভেরিয়েবল, মানে আমাদের এক্সপেরিমেন্ট রিসার্চ করতে গেলে কম করে 2টা ভেরিয়েবলস নিতে হয়, কম করে, না হলে আমরা এই এক্সপেরিমেন্ট রিসার্চটা কিন্তু করতে পারবো না। 2টার অধিক নিতে পারি, অসুবিধা নেই, 2টা 3টা 4টা 5টা নিতেই পারি, অসুবিধা নেই, মানে কম করে 2টা নিতেই হবে। তো আমরা এই যে 2টা ভেরিয়েবলস, এই 2টা ভেরিয়েবলসের মধ্যে একটা ভেরিয়েবলস থাকবে যেটাকে আমাদের কি করতে হবে, ম্যানিপুলেট করতে হবে। মানে ম্যানিপুলেট কথাটার মানে হচ্ছে কমা বাড়া, আমরা ভাঙচুর যা ইচ্ছে তাই করতে পারি, সেটাকে বলা হয় ম্যানিপুলেশন বা ম্যানিপুলেট। আর যেটাকে ম্যানিপুলেট করব সেই ভেরিয়েবলসটাকে বলা হয় বা বলা হবে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর আরেকটা ভেরিয়েবল থাকবে যেটাকে আমরা কি করে দেখব, অবজার্ভ করে দেখব বা মেজারেবল করে দেখব, সেটাকে কি বলা হবে, যে সেটাকে বলা হবে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তারপর এখানে বলছে কজ ইফেক্ট, মানে ওই এক্সপেরিমেন্টাল রিসার্চের কিছু কি ওয়ার্ড থাকে, মানে খুব গুরুত্বপূর্ণ ওয়ার্ডসগুলো যেগুলো নিয়ে প্রশ্ন আসে আর কি। তো কী করা হয়, এক্সপেরিমেন্টাল রিসার্চের ক্ষেত্রে কজ অ্যান্ড ইফেক্ট রিলেশনশিপটাকে তৈরি করা হয় বা দেখা হয়। তারপর এখানে গ্রুপটা, মানে এক্সপেরিমেন্টাল রিসার্চটা আমাদের একটা কি করতে হবে, কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। একটা কন্ট্রোল গ্রুপ থাকবে, আর একটা হচ্ছে এক্সপেরিমেন্ট গ্রুপ থাকবে। তারপর হচ্ছে কি, যেটা একটা গ্রুপকে আমরা ম্যানিপুলেট বা
আমাদের ইচ্ছা মতো করে জোড়া লাগানো বা ভাঙাচোরা যা ইচ্ছা তাই করতে পারি, সেটাকে ম্যানিপুলেট করা যায়। তার মানে এক্সপেরিমেন্টাল রিসার্চের ক্ষেত্রে কী কী থাকবে? কজ ইফেক্ট রিলেশনশিপ থাকবে, কন্ট্রোল গ্রুপ থাকবে, এক্সপেরিমেন্ট গ্রুপ থাকবে, ম্যানিপুলেশন থাকবে। আর এখানের যে ভেরিয়েবলসগুলো নিব সেগুলো কিন্তু র্যান্ডমলি নিতে হবে, র্যান্ডমলি, যেখানে কোনো রকম পক্ষপাতিত্ব থাকবে না। যেমন 10 জনকে নিয়ে আমি যদি কাজ করি তাহলে 10টা আমি টুকুনে রাখতে পারি, তো 10টা টুকুনের নাম লিখে তাদের আমি যে কোনো 5টা নাম তুলে নেব সেখান থেকে র্যান্ডমলি, তো লটারির মতো অনেকটা, সেটাকে বলা হয় র্যান্ডমলি অ্যাসাইনমেন্ট। ওকে, তারপরে কি বলছে? ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস, যেটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস যেটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস তাকে আমরা কারণ বলবো, আর যেটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস তাকে আমরা ইফেক্ট বলবো। তাহলে বলতেই পারি যে কজ অ্যান্ড ইফেক্টের মধ্যে কাকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলা হয়, কাকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলা হয়, তো সেটা দেওয়া আছে। ইন্ডিপেন্ডেন্টটাকে কজটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলতে পারি, ইফেক্টটাকে আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলতে পারি। আর কি বলছে? কন্ট্রোল অফ এক্সট্রানিয়াস ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মধ্যেখানে আরেকটা ভেরিয়েবলস চলে আসে, সেটাকে বলা হয় এক্সট্রানিয়াস ভেরিয়েবল। আমি পরে আমি যখন উদাহরণটা দেবো এটা বলে দেওয়া হবে যে এক্সট্রানিয়াস ভেরিয়েবলটা কি। তারপর এক্সপেরিমেন্ট রিসার্চ ইজ ডিজাইন ফর এস্টাবলিশিং, ওই যে মানে কারণ আর ফলাফলের মধ্যে সম্পর্ক তৈরি করার জন্য কিন্তু এই এক্সপেরিমেন্টাল রিসার্চটা করা হয়। এগুলো কোথায়? মানে এক্সপেরিমেন্ট বেশিরভাগই তো আমরা জানি যে ভৌতবিজ্ঞানে এগুলা জায়গাতে বেশি করা হয়, সে সায়েন্সের ক্ষেত্রে ওইগুলা তুলে ধরা হয়েছে, ওষুধের ক্ষেত্রে বা ডাক্তারখানায় এগুলো এক্সপেরিমেন্টগুলো করা হয়। আর এর কিছু ক্যারেক্টারস রয়েছে, মানে এক্সপেরিমেন্টাল রিসার্চের কতগুলো ক্যারেক্টার রয়েছে। 1 নম্বরে যদি আমরা দেখি, অ্যান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস ইজ ম্যানিপুলেটেড, মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কী হবে? ম্যানিপুলেট করা যায় আর কি, করতে পারি আমরা, আমাদের ইচ্ছা মতো করে আমরা ব্যবহার করতে পারি, সেটা হবে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যাকে বলা হয় মানে ম্যানিপুলেশন বা ম্যানিপুলেট আমরা করতে পারি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে। 2 নম্বর কি বলছে? অল আদার ভেরিয়েবলস, হ্যাঁ, অন্যান্য যে ভেরিয়েবলসগুলো রয়েছে, এক্সেপ্ট কোনটাকে বাদ দিয়ে? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলসটাকে বাদ দিবে, আর কি থাকবে? হেল্ড কনস্ট্যান্ট, মানে ইন্ডিপেন্ডেন্ট একটা ভেরিয়েবল বাদ দিয়ে কি বলছে যে অন্যান্য ভেরিয়েবলসগুলোকে কিন্তু আমাকে একটা কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। কি বলছে এখানে? অল আদার ভেরিয়েবলস এক্সেপ্ট দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস আর হেল্ড কনস্ট্যান্ট, মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে আমরা আমাদের মতো করে ব্যবহার করব, ঠিক আছে, বাকি ভেরিয়েবলসটাকে কিন্তু আমাদের ঠিকঠাক মতো রাখতে হবে, কন্ট্রোলের মধ্যে রাখতে হবে, ওটাই বলছে। তারপর কি বলছে? দ্য ইফেক্ট অফ ম্যানিপুলেশনস অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস অন দ্য ডেভেলপমেন্ট ভেরিয়েবলস ইজ অবজার্ভ, মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা যেটা ম্যানিপুলেট করে ওটা কিন্তু কি করা হয়? মানে ইফেক্ট ফেলায় কার উপর? ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর। আর এর 4টা কি বলা হয়েছে? যে ইট হ্যাজ 4 বেসিক কম্পোনেন্টস, যে এক্সপেরিমেন্টাল রিসার্চের 4টা মূল বিষয়বস্তু রয়েছে। একটা হচ্ছে ম্যানিপুলেশন, যেটা আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে ম্যানিপুলেট করতে পারি। আমরা বিভিন্ন গ্রুপ নিব, গ্রুপগুলোকে আমাদের কি করতে হবে? কম্প্যারিজন করে দেখতে হবে এ গ্রুপের সাথে বাকি গ্রুপগুলোকে। তারপরে আমরা এক্সপেরিমেন্ট করার পরে দেখব যে তাদের মধ্যে কি ফলাফলটা আসলো, তার মানে আমাদের তখন মেজারমেন্ট করে দেখতে হবে। পরের যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের কন্ট্রোলের, মানে একটা পরিবেশ তৈরি করতে হয়, যে এক্সপেরিমেন্ট যে করবো আমি একটা নির্দিষ্ট পরিবেশ লাগবে, তার জন্য ওটাকে আর্টিফিশিয়াল পরিবেশ বলা হয়। সেই পরিবেশটাকে কিন্তু আমাদের কি করতে হবে? যে একটা নির্দিষ্ট কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। কিন্তু কি বলা হয়েছে? কোনো ন্যাচারাল সেটিং নয়, এটা কোনো রকম ন্যাচারাল সেটিং নয়। এটা ন্যাচারাল সেটিং কোনটা? যেটা আগে থেকেই সেটিং করা থাকে, কিন্তু এটা তো আমি ক্রিয়েট করছি, তার জন্য এটাকে বলা হয় আর্টিফিশিয়াল, নট ন্যাচারাল সেটিং। ম্যানিপুলেট দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস, কোনটাকে আমরা ম্যানিপুলেট করব? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলসটা। আর মেজার কোনটাকে করব? ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে। তারপর কি বলছে? ইট ইজ কন্ডাক্ট ইন অ্যান্ড কন্ট্রোল অর আর্টিফিশিয়াল সেটিং, এটাকে কি করতে হবে? কন্ট্রোলের মধ্যে রাখতে হবে, একটা আর্টিফিশিয়াল পরিবেশের মধ্যে। এখানে 2 বা ততোধিক গ্রুপ থাকে, এখানে 2টা বা 2-এর অধিক গ্রুপ থাকে, বা মানে আমরা বলতে পারি যে 1 নম্বর ভেরিয়েবলস, 2 নম্বর ভেরিয়েবলস, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এই যে এগুলোকে আমরা একটা গ্রুপ হিসাবে ধরতে পারি। অর্থাৎ এখানে 2 বা তার ততোধিক, মানে 2-এর অধিক গ্রুপ থাকতে হবে। এর মধ্যে একটি গ্রুপ থাকবে কি ট্রিটমেন্ট দেওয়া, আর অন্যান্য গ্রুপগুলোকে কিন্তু
ট্রিটমেন্ট দিব না, কিন্তু ওকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে, যেটাকে কন্ট্রোল গ্রুপ বলা হবে। কি বলা হচ্ছে, অল আদার এক্সটেনিয়াস ভেরিয়েবল অর ইন্টারভেনিং ভেরিয়েবলস মাস্ট বি কন্ট্রোল। মানে আমি যে বললাম যে এইখানে তিনটা ভেরিয়েবলস থাকবে, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, অন্যটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস, মধ্যেখানে আরেকটা ভেরিয়েবলস চলে আসার চান্স থাকে, তো সেই ভেরিয়েবলসটা যেন চলে না আসে সেটা কিন্তু কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। আসলে কিন্তু বিপদ, মানে আমি যেটা করতে চাচ্ছি সেটা দেখাতে পারবো না, তার ফলাফল কিন্তু উল্টো বার হয়ে যেতে পারে। তো এবারে আমরা কিন্তু একটা উদাহরণের মাধ্যমে দেখে নিব যে অলসো কন্ডাক্ট কিউজে ডিডাকশনস অ্যান্ড কোয়ালিটেটিভ ক্যারেক্টার। এটার যে ক্যারেক্টারটা সেটা হবে কি ডিডাকশন এবং হচ্ছে কোয়ান্টিটেটিভ ক্যারেক্টারের মতো। এই যে এইখানে দেওয়া আছে উদাহরণগুলা, যে একটা কন্ট্রোল গ্রুপ থাকবে যেটাতে কোনো রকম ট্রিটমেন্ট দেবো না, আর একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল গ্রুপ থাকবে যেগুলোকে আমার কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। আর হচ্ছে কি মানে একটা কন্ট্রোল গ্রুপ থাকবে যেখানে আমি কোনো রকম ট্রিটমেন্ট দিব না, আর একটা এক্সপেরিমেন্টাল গ্রুপ থাকবে যেখানে আমি ট্রিটমেন্ট দিব, যেটাকে আমি ম্যানিপুলেট করব। তো এই যে দুটা গ্রুপ এখানে ভেঙে চুরে বুঝিয়ে দেওয়া হয়েছে এক্সাম্পল হিসাবে। এ গ্রুপ যেখানে কোনো রকম ট্রিটমেন্ট দেওয়া হবে না, বি গ্রুপ ট্রিটমেন্ট বা ভ্যাকসিনেশনটা দিব যেটাতে একটু বেশি পরিমাণে দিব, সি গ্রুপ যেখানে একটুখানি ট্রিটমেন্ট বা ভ্যাকসিনটাতে দিব আমি একটু কম পরিমাণে ভ্যাকসিনটা দিব বিভিন্নভাবে। এবার আমরা যদি উদাহরণ হিসাবে দেখি এখানে, যে একটা উদাহরণ এইখানে দেখব, তারপরে আমরা এই বিষয়টাকে নিয়ে ক্লিয়ার হয়ে যাবে। যে আমি এখানে তিনটা ভেরিয়েবলস নিচ্ছি, 1 2 3। এই গ্রুপটাতে কোনো রকম আমি ট্রিটমেন্ট দিব না, এটাকে কন্ট্রোল গ্রুপ বলা হবে। এইটাতে কোনো রকম ট্রিটমেন্ট দেব না আমি। বাকি বি গ্রুপ আর সি গ্রুপে, মানে ধরুন যে এখানে 4 জন ব্যক্তি এ বি সি, এই ব্যক্তিকে আমি কোনো রকম ট্রিটমেন্ট দেব না, বিকে দিব সিকে দিব। ধরুন যে এই 3 জনের করোনা হয়েছে, 3 জনের করোনা হয়েছে, আমি 3 জনকে এবার এই 3 জনকে নিয়ে আমি একটা কি করব, যে এই 3 জনকে নিয়ে আমি একটা এক্সপেরিমেন্ট করব। এবার প্রথম জন ব্যক্তিকে কোনো রকম ট্রিটমেন্ট দিলাম না, দ্বিতীয় জনকে একটা ভ্যাকসিন দিলাম, যাকে আমি পুরোপুরিভাবে একটা ভ্যাকসিন কিন্তু দিলাম। আর দ্বিতীয় জনকে আমি কিন্তু কি করলাম, ভ্যাকসিনটা দিলাম কিন্তু অল্প পরিমাণে। এবার 5 দিন পর, তার মানে 5 দিন পর আমি দেখব যে তাদের মধ্যে কি ইফেক্টটা পড়লো। তো আমি তখন কি করব, যে 5 দিন পরে দেখব যে এদের মধ্যে কি ইফেক্টটা বার হলো, তার আমি যে ভ্যাকসিনটা দিলাম তার ফলাফলটা কি দাঁড়ালো, ইফেক্টটা কি দাঁড়ালো। হ্যাঁ, তো এবার ঘটনা হচ্ছে যে দেখা গেল 5 দিন পরে যে যা, এবার আমাদের মনে রাখতে হবে যে ভ্যাকসিন দেওয়াটা ওটা হলো কারণ, কজটা হয়ে যাবে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর ইফেক্টটা হয়ে যাবে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এবার আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আবার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আমি আবারও বলেছিলাম যে এই দুইয়ের মধ্যেখানে একটা চান্স থাকে এক্সটেনিয়াস ভেরিয়েবল বা ইন্টারভেনিং ভেরিয়েবলস। তো ইন্টারভেনিং ভেরিয়েবলসটা কি, এই দুইয়ের মধ্যেখানে যেটা চলে আসে তাকে বলা হয় ইন্টারভেনিং ভেরিয়েবলস। তো এই ইন্টারভেনিং ভেরিয়েবলসটাকে আমাকে কিন্তু কন্ট্রোলের মধ্যে রাখতে হবে, যেন এই ইন্টারভেনিং ভেরিয়েবলসটা কিন্তু মধ্যেখানে না চলে আসে। কারণ যদি ইন্টারভেনিং ভেরিয়েবলসটা কেমন, দেখা গেল আমি বি ব্যক্তিকে ভ্যাকসিন দিয়েছি, সি ব্যক্তিকেও ভ্যাকসিন দিয়েছি, এই দুইজন ব্যক্তি কি করেছে মধ্যেখানে, যে দেখা গেছে যে তারা ইচ্ছাকৃতভাবে কি করেছে, যে অন্য একটা ওষুধ খেয়ে নিয়েছে বা ভ্যাকসিন নিয়ে নিয়েছে অন্য। তাহলে কি হবে, এই যে অন্য একটা ওষুধ বা ভ্যাকসিন নিয়ে নিল, এটাকে বলা হয় ইন্টারভেনিং ভেরিয়েবলস। তাহলে আমাকে পরিবেশটাকে কন্ট্রোলে কেন রাখতে হবে, যেন এরা অন্য কোনো ওষুধ বা ভ্যাকসিনেশন না নেই। তাহলে কি দাঁড়াবে, আমি যে ভ্যাকসিনটা তাদেরকে দিয়েছি সেটার কারণে কোনো ফলটা দাঁড়ালো, নাকি এই যে ভ্যাকসিনটা নিজে নিয়েছে তার কারণে এই ফলটা দাঁড়ালো। তাহলে আমি কিন্তু এটা বুঝতে পারবো না। তার জন্য আমাকে মানে পরিবেশটাকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে, যে তারা যেন বি আর সি যেন অন্য কোনো ওষুধ বা ভ্যাকসিন না নেয়। হ্যাঁ, তো এটাই হলো কি ইন্টারভেনিং ভেরিয়েবলস, এটাকে কন্ট্রোলে রাখার কথা বলা হচ্ছে।
তো এবার ঘটনা হচ্ছে পরবর্তীকালে দেখা গেল 5 দিন পরে আমি দেখলাম যে বিকে যাকে আমি পুরো একটা ভ্যাকসিন গোটাটা দিয়েছি তার হচ্ছে করোনা ভাইরাস যে হয়েছিল তা পুরোপুরি সেরে গেছে, কিন্তু সি এর মধ্যে দেখা গেল যে করোনা ভাইরাস আছেই অল্প অল্প, তার মানে তাকে পুরো ভ্যাকসিনটা দেওয়া হয়নি, তার কারণে এটা দাঁড়াচ্ছে। তার মানে কি আমার ফল পেলাম, এই ফলটাকে বলা হয় ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। যেহেতু ফলটা কারণের উপর বা ভ্যাকসিনের উপর বেস করে ফলটা পেয়েছি, তার জন্য এটা ডিপেন্ডেন্ট কার উপর, ভ্যাকসিনের উপর। তো এই কারণে এটাকে বলা হয় ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস, এটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস। আর এটাকে আমি কেন কোনো কিছু দেইনি, এই কারণে আমাকে তো দেখতে হবে যাকে আমি কোনো কিছু দেইনি তাদের সাথে বাকিদের কী রকম পরিবর্তন আসলো, চেঞ্জেসটা কী আসলো। তো এটাই হলো মানে এক্সপেরিমেন্টাল রিসার্চ। ওকে, তো আশা করি সবার ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। তো এবারে আমরা কিন্তু এইখানে দেখব যে 4টা যে আমরা কম্পোনেন্টস পড়েছিলাম, 4টা কম্পোনেন্টস আমরা যদি এবার দেখি তাহলে কিন্তু আমাদের কিন্তু এই ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। এই যে এখানে 4টা কম্পোনেন্টস দেওয়া আছে, সেটা আমরা এখন দেখব। কোথায়, এই যে 4 বেসিক কম্পোনেন্টস। কি করলাম, যে যেটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস, মানে এই যে বিআরসিকে যে আমি ভ্যাকসিনেশন দিলাম সেটা হয়ে গেল কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস, তাদেরকে আমি ইচ্ছাকৃতভাবে আমার মতো করে আমি ভ্যাকসিন দিয়েছি, সেটা আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস। তারপরে কি, যে বি গ্রুপ এ গ্রুপের সাথে বিআরসি গ্রুপের কি করে কম্প্যারিজন করে দেখলাম, তারপরে আমি মেজার করে দেখলাম যে কি ধরনের তাদের মধ্যে চেঞ্জেসটা আসছে। তারপরে আমি মানে ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলসের মধ্যেখানে যেন এক্সট্রেনিয়াস ভেরিয়েবল না চলে আসে, তার জন্য আমাকে কিন্তু পরিবেশটাকে কন্ট্রোলের মধ্যে রাখতে হলো। তো তাহলে এই যে আর্টিফিশিয়াল পরিবেশটাকে আমি তৈরি করেছিলাম, তাহলে কি দাঁড়ালো, সেটাকে কিন্তু আমি কন্ট্রোলের মধ্যে রাখলাম। তো তাহলে আমার কি হলো, যে এক্সপেরিমেন্টাল রিসার্চের ক্ষেত্রে সব নিয়ম কানুন আমি পালন করেছি। হ্যাঁ, এটাই হলো কি যে এক্সপেরিমেন্টাল রিসার্চ। এখানে তাহলে প্রশ্নগুলো আসলে কি ধরনের আসতে পারে, এই যে যতগুলো এখানে সেন্টেন্স তুলে ধরা হয়েছে, যে এক্সপেরিমেন্টাল রিসার্চে কি করা হয়, কজ অ্যান্ড ইফেক্টের মধ্যে সম্বন্ধে তৈরি করে দেখা হয়, এটা হচ্ছে কন্ট্রোলের মধ্যে থাকতে হবে, এখানে ম্যানিপুলেট করা হবে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলসকে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলসকে নয়, ওটাকে মেজার করে দেখা হবে, আর এটা একটা কন্ট্রোলের মধ্যে পরিবেশটা থাকবে, এখানে ন্যাচারাল সেটিংসে থাকবে না, এটা হচ্ছে আর্টিফিশিয়াল পরিবেশের মধ্যে কিন্তু কাজটা করা হবে। কজটাকে বলা হবে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস, ইফেক্টটাকে বলা হবে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস। এইগুলা নিয়ে কিন্তু প্রশ্ন করা হবে। তো যাই হোক, এটা হয়ে গেল। আরেকটা আমি এখানে পড়াবো, সেটা হচ্ছে যে এক্সপো ফ্যাক্টর রিসার্চ। এটাই আজকের আর কি, এখান থেকেই দুটা রিসার্চ পড়ানো হবে। তো যাই হোক, এক্সপো ফ্যাক্টর রিসার্চটা কেমন, কি বলছে, দ্য রিসার্চার্স ফাইন্ড দ্য কজ অ্যান্ড ইফেক্ট রিলেশনস। এখানে কি কজ আর কারণ আর ফলাফলের মধ্যে কি করা হবে, যে রিলেশন তৈরি করা হবে কি আফটার দ্য ইনসিডেন্ট, মানে ঘটনাটা হয়ে যাওয়ার পর, একটা ঘটনা হয়ে যাওয়ার পর যখন আমরা সেটা নিয়ে গবেষণা করব, তখন সেটাকে বলা হবে কি এক্সপো ফ্যাক্টর রিসার্চ। কেমন ধরনের এক্সপো ফ্যাক্টর রিসার্চটা, ধরুন যে আজকে একটা জায়গায় অ্যাক্সিডেন্ট হলো, একটা মানে বাইকের সাথে ধরুন যে লরির অ্যাক্সিডেন্ট হলো। তো এইখানে অ্যাক্সিডেন্টটা হয়ে গেল, হওয়ার পরে কি হলো সেটা আমার চোখের সামনে আছে, হয়তো কেউ মারা চলে গেল বা কারো হাত পা ভেঙে গেল, ফলটা তো আমি পেয়ে গেলাম, কিন্তু কারণটা কি ছিল, কারণটা আমাকে জানা নেই। তার মানে ইফেক্টটা আছে, ইফেক্টটা আমি কি বলেছিলাম ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস, তার মানে আমার কাছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস আছে, কিন্তু আমাকে কি খুঁজতে হবে এখানে, কজটা, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলসটা কিন্তু এখানে আমাকে খুঁজতে হবে। তার জন্য আমাকে কি করতে হবে, যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলসটা খোঁজার জন্য গবেষণা করা হবে। এটাকে বলা হবে কি এক্সপো ফ্যাক্টর রিসার্চ, মানে কোনো একটা ঘটনা ঘটে যাওয়ার পর যে রিসার্চটা করা হবে, তখন সেটাকে বলবো আমরা এক্সপো ফ্যাক্টর রিসার্চ। হ্যাঁ, তো এই এক্সপো ফ্যাক্টর রিসার্চে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলসটা অলরেডি আছে, মানে ইফেক্টটা আছে, আমাকে কারণটা খুঁজতে হবে বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলসটা খুঁজতে হবে। তারপর এটা কি বলছে, ন্যাচারাল সেটিংসে হবে। কেন, যে এখানে কোনো রকম আমার হাত থাকছে না, অলরেডি ঘটনাটা হয়ে যাচ্ছে, যেহেতু আমি যেটাকে কন্ট্রোল করব, যেটা আমি নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারবো, তখন সেটাকে বলা হবে মানে কি বলবো, যে
আমার কন্ট্রোলের মধ্যে আছে, কিন্তু এটা যেহেতু অ্যাক্সিডেন্টটা অলরেডি হয়ে গেছে, তো সেটা নিয়ে তো আমার কোনো হাত নেই। হ্যাঁ, তো এখানে কি বলা হচ্ছে, দ্য রিসার্চার্স হ্যাভ এক্সামাইন দ্য ইফেক্ট, নিরীক্ষণ করে ইফেক্টটা, আর যেটা ঘটনাটা অলরেডি হয়ে গেছে। এখানে কি বলা হচ্ছে, সাধারণত কারণ অনুসন্ধান করা হয়, ফলাফল আগে থেকেই পাওয়া গেছে, যেহেতু ঘটনাটি আগে থেকেই ঘটে গেছে। এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস ফ্যাক্ট বা ইফেক্ট, যেটা আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস হচ্ছে কি কারণটাকে আমাদের খুঁজতে হবে, যেটা ইফেক্টটা আমাদের কাছে আছে, শুধু কারণটা আমাদের খুঁজতে হয় এই এক্স পো ফ্যাক্টর রিসার্চের ক্ষেত্রে। এই রিসার্চের ভেরিয়েবলস কিন্তু ম্যানিপুলেট করা হয় না। ম্যানিপুলেট কেন করতে পারি না আমরা? কারণ হচ্ছে আমরা অ্যাক্সিডেন্টটা যে হয়ে গেছে সেখানে কি আমি অতীতে গিয়ে কি আমি, যেহেতু ঘটনাটা ঘটে গেছে সেখানে ঢুকে আমি কি বলতে পারি যে এই ঘটনাটাকে পুরোটা চেঞ্জ করে দিতে পারি? আমি পারি না। সেই জন্য এটাকে কোনো রকমভাবে কিন্তু আমি ম্যানিপুলেট করতে পারি না। তারপর বলছে কি, দ্য রিসার্চার হ্যাজ এক্সামাইন দ্য ইফেক্ট, যেটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস দ্যাট অলরেডি অকার, যেটি অলরেডি ঘটে গেছে, ফর দ্য রিসার্চার রিসার্চ অফ পসিবল কজ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস হ্যাজ বিন রিট্রেস ব্যাক। তার মানে এইখানে কারণটা খোঁজার জন্য গবেষককে কী করতে হয়, পিছনে ফিরে যেতে হয়। যেহেতু ঘটনাটা হয়ে গেছে, কারণটা জানার জন্য আমাকে তাহলে কী করতে হবে, ব্যাকে যেতে হয়। ওটাই বলা হয়েছে। মেনি টাইমস দ্য রিসার্চার মে কামস অ্যাক্রস উইথ সাচ এ রিসার্চ কোশ্চেন দ্যাট ক্যান নট বি আনসার্ড বাই স্টাডিং অর ম্যানিপুলেটিং দ্য থিংস লাইংস অ্যাট প্রেজেন্টস। কখনো কখনো কি হয়, এই গবেষণার ক্ষেত্রে কিন্তু আমাদের ক্ষেত্রে গবেষককে সব কিছুর উত্তর কিন্তু ঠিকঠাক নাও পেতে পারে, কারণ দেখা গেল আমি কারণটা খুঁজতে গেছি, কারণটা আমি সঠিক পাইনি, কেউ এমন ব্যাখ্যা দিয়েছে যেটা ভুল ব্যাখ্যা দিয়েছে, তো সেটা হতেই পারে, কারণ মিথ্যা কথাও বলতে পারে কিন্তু। তো এই হলো এক্স পো ফ্যাক্টর রিসার্চ। যাই হোক, আজকের ক্লাসটা এইটুকুই ছিল। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার পেইড কোর্সেও জয়েন হতে পারেন। ওকে, থ্যাংক ইউ।